শুভ সকাল। নবম শ্রেণীর ব্যবসায় শিক্ষা শাখার ছাত্রদের স্বাগত জানাই আমার অনলাইন সেশনে। আমি আপনাদের সায়ন স্যার যথারীতি আজকে ফিন্যান্স ও ব্যাংকিং বিষয়ে নতুন একটি অনলাইন ক্লাস নিয়ে আপনাদের সাথে আমি যুক্ত হলাম। আশা করছি সবাই ভালো আছেন, সুস্থ আছেন এবং নিরাপদে আছেন। তো আমরা গত ক্লাসে আমরা জুম ক্লাসের মাধ্যমে আমাদের অধ্যায় ১ যেটা অর্থায়ন ও ব্যবসায় অর্থায়ন এই চ্যাপ্টারের বইয়ের আলোচনাগুলো মূলত কিন্তু আমরা সেখান থেকে শেষ করেছি। তো আজকে মূলত আমরা ব্যবসায় অর্থায়ন ও অর্থায়ন এই চ্যাপ্টারে সৃজনশীল প্রশ্ন নিয়ে একটু আলোচনা করব, কিভাবে আপনারা পরীক্ষায় সৃজনশীল প্রশ্নগুলা লিখবেন সেই ফরম্যাটগুলো নিয়ে একটু কথা বলবো আজকের লেকচারে, এবং একটা সৃজনশীল প্রশ্ন নিয়েও আমি দেখাবো যে আমি কিভাবে সেই উত্তরগুলো আমি লিখছি, যাতে আপনারা আপনাদের পরীক্ষার প্রশ্নগুলো বা বাসায় আপনারা যখন প্র্যাকটিস করবেন যাতে ওইভাবে প্র্যাকটিসগুলো করতে পারেন। তো মূলত আমরা একটা নমুনা প্রশ্ন দেখব। তো নমুনা প্রশ্ন দেখার আগে আমরা জেনে নিই আমাদের সৃজনশীল প্রশ্নটায় কয়টা পার্ট থাকে। যেগুলো আপনাদের আগের ক্লাসগুলোতে আপনারা এটা জেনে এসেছেন যে সৃজনশীল প্রশ্নে মূলত আমাদের 4টা পার্ট থাকবে, ক, খ, গ, ঘ। তো ক নাম্বার পার্টে আমাদের জ্ঞানমূলক একটা প্রশ্ন থাকবে এবং যার জন্য আমরা 1 মার্ক বরাদ্দ থাকে। মূলত এখানে সংজ্ঞা জাতীয় প্রশ্নগুলো বেশি আসে, কাকে বলে, এই ধরনের প্রশ্ন। এবং আমরা এটা একটা লাইনে একটা সেন্টেন্সে লেখার শেষ করব, মানে একটা সেন্টেন্স, এক লাইন না, ঠিক একটা সেন্টেন্স বা একটা বাক্য লিখবো, এক কথায় একটা বাক্য লিখবো। যেমন অর্থায়ন কাকে বলে, অর্থায়নের শুধু সংজ্ঞাটা, স্ট্রেট ফরওয়ার্ড শুধু সংজ্ঞাটা লিখবো একটা বাক্যের মধ্যে, অর্থাৎ একটা দাড়ি যাওয়া পর্যন্ত যতগুলা ওয়ার্ড লেখা যায় সেইটুকুন লিখবো। দেন আমাদের থাকে অনুধাবনমূলক প্রশ্ন বা অনুধাবনমূলক অংশ। সেখানে বেসিক্যালি আমাদের একটু কনসেপচুয়াল জিনিসপত্র জানাতে চাওয়া হয়। তো সেই প্রশ্নটা আমাদের 2 মার্ক থাকে। তো এটাকে আমরা একটু 2 প্যারায় লিখবো, একটু জ্ঞানমূলক দেন অনুধাবনমূলক। অর্থাৎ প্রথমে 2টা প্যারা করব, একটা জ্ঞানমূলক অর্থাৎ স্ট্রেট ফরওয়ার্ড, ওটার সংজ্ঞা বা বৈশিষ্ট্য যেটাই বলা হোক সেটা স্ট্রেট ফরওয়ার্ড লিখবো, এবং তার সাথে কিছু সাপোর্টিং কথা আমরা অনুধাবন অংশে বর্ণনা করব। তো জ্ঞানমূলকে 1 লাইন লিখবো, অনুধাবনে হয়তো 2 লাইন বা 3 লাইন লেখা যায় সেকেন্ড প্যারা করে। দেন আসবে প্রয়োগ। মূলত প্রয়োগ অংশে এবং গ আর ঘ অংশটাই মূলত আমাদের থাকবে আমাদের উদ্দীপকের প্রশ্ন। তো উদ্দীপকের প্রশ্নটাই আমরা চেষ্টা করব 3টা পার্টে লেখার, বা 3টা পার্টে এটাকে আমরা বর্ণনা করব। একটা জ্ঞানমূলক, স্ট্রেট ফরওয়ার্ড, আমার উদ্দীপকের সাথে কোন পয়েন্টটা যায় আমি সেই পয়েন্টের কথাটা বলবো প্রথম লাইন প্যারায় বা প্রথম একটা সেন্টেন্সের মাধ্যমে। তারপর আমি যেটা সাপোর্টিং কথা দিব, আমার যেটা আমি পয়েন্ট বললাম সেই পয়েন্টের সাথে কিছু সাপোর্টিং কথা দিব। দেন প্রয়োগ, দেন আমার উদ্দীপকের সাথে মিলিয়ে আমি যে বইয়ের কথার সাথে উদ্দীপকের কথাকে রিলেট করব বা সাপোর্টিং কিছু কথাবার্তা দিব সেখানে। তারপর আমাদের সর্বশেষ অংশ যেটা হচ্ছে আমাদের উচ্চতর দক্ষতা। এখানে আমরা 4 মার্কের প্রশ্ন থাকে। এই ক্ষেত্রে আমরা মূলত 4টা প্যারা করে লেখার চেষ্টা করব। তো এখানে আমাদের জ্ঞানমূলক অংশ থাকবে বা জ্ঞান 1 লাইনে। দেন আমরা যাব অনুধাবন, দেন আমরা সেটাকে প্রয়োগ করব, অর্থাৎ আমাদের উদাহরণে আমাদের উদ্দীপকের সাথে আমাদের বইয়ের কথাকে সাপোর্টিং দিব। দেন উচ্চতর আমরা আমাদের ডিসিশন গুলা দিব যে কেন এটা হলো, সেই ডিসিশন গুলো আসবে। তো এখন এই 4টা ভাগে আমরা আমাদের প্রশ্নের উত্তরগুলো লেখার চেষ্টা করব। জ্ঞানমূলক 1 প্যারায় হবে, অনুধাবনে 2 প্যারা করব, প্রয়োগ 3 প্যারায় লিখব, চতুর্থ অংশ যেটা উচ্চতর দক্ষতা সেখানে আমরা 4টা প্যারা করব, 4টা প্যারা আমরা লিখব। তো একটা সৃজনশীল প্রশ্ন নিয়ে যদি আমি আলোচনা করি তাহলে তোমাদের আরো ক্লিয়ার হয়ে যাবে। আমি একটু আলোচনা করব এখন। তো এটা একটা সৃজনশীল প্রশ্ন, আমাদের হয়তো এটা একটা কোনো বোর্ড পরীক্ষার প্রশ্নই যদি আমি মনে করতে পারি যে এটা একটা বোর্ডের প্রথম অধ্যায় থেকে আসা একটা সৃজনশীল। তো মূলত আমরা এটা এই যে আমরা যে ফরম্যাটটা করতেছি সেটা মূলত কিন্তু আমাদের থিওরিটিক্যাল বা কনসেপচুয়াল প্রশ্নের জন্য। ম্যাথমেটিক্যাল প্রশ্নে আমরা এত আমাদের এই এরকম
পার্ট বাই পার্ট ফলো না করলেও হবে, যে প্যারাগুলা ফলো না করলেও হবে। ম্যাথমেটিক্যালে আমরা ম্যাথ করলেই আমাদের মার্কস পাওয়া যাবে। থিওরিটিক্যাল প্রশ্নগুলো আমরা এই ফরম্যাটটা ফলো করব। তো মূলত এখানে মোসেস রোদশি একটি পণ্য উৎপাদনকারী কোম্পানির একজন আর্থিক ব্যবস্থাপক। তো উনি একজন ফাইন্যান্স ম্যানেজার একটা পণ্য উৎপাদনকারী, যে কোনো যারা কিছু তৈরি করে। পণ্য উৎপাদনকারী মানে যারা কিছু তৈরি করে, যেমন হইতে পারে জুস তৈরি করে, প্রাণ কোম্পানি হইতে পারে, যেমন স্কোয়ার ফার্মাসিউটিক্যালস হইতে পারে যারা ওষুধ তৈরি করে, বা অটোবি হইতে পারে যারা কাঠের জিনিস তৈরি করে। এরকম একটা কোম্পানি ফাইন্যান্সে কাজ করেছে। তিনি প্রথমে কোম্পানির তহবিল সংগ্রহের জন্য শেয়ার বিক্রির ব্যবস্থা করেন। তো আমরা শেয়ার মানে কি জেনেছি, তো তিনি শেয়ার বিক্রি করেন। দ্বিতীয়ত তিনি পণ্য উৎপাদনের সহায়তার জন্য একটি কম্পিউটার ক্রয়েরও সিদ্ধান্ত নেয়। মানে তার পণ্য যাতে কিভাবে উৎপাদন হবে, কতটুকু উৎপাদন দরকার, সেটার জন্য তিনি একটি কম্পিউটার কেনেন। তো এটা হচ্ছে আমাদের মূলত উদ্দীপক। তো উদ্দীপক থেকে আমি একটু আগে বলছি, উদ্দীপক থেকে আমাদের গ আর ঘ প্রশ্নটা আসবে, যেটা কিনা আমাদের প্রয়োগমূলক বা উচ্চতর দক্ষতামূলক। ক আর খটা আমাদের বইয়ের নলেজের সাথে রিলেট করে আসে। তো আমরা প্রথমেই সরকারি অর্থায়নের মূল লক্ষ্য কি, অর্থাৎ এটা একটা জ্ঞানমূলক প্রশ্ন। তো আমরা জ্ঞানমূলক প্রশ্নে এক প্যারাতে স্ট্রেট লাইন লিখব। তো এখানে কি লিখলাম, সরকারি অর্থায়নের মূল লক্ষ্য হলো সমাজ কল্যাণ। আমাদের বই তো এটাই আছে। তো স্ট্রেট ফরওয়ার্ড বইয়ের থেকে আমরা অ্যাকুরেট লাইনটা তুলে দিলাম যে আমাদের সরকারি অর্থায়নের মূল উদ্দেশ্য হচ্ছে সমাজ কল্যাণ। এখানে আর অতিরিক্ত কোনো কথাই লেখার দরকার নেই। সংজ্ঞা চাওয়া হলেও আমি স্ট্রেট ফরওয়ার্ড সংজ্ঞা লিখবো, যে বিজনেস কাকে বলে, অথবা চাওয়া হলো যে অর্থায়ন কাকে বলে, আমি স্ট্রেট ফরওয়ার্ড অর্থায়নের সংজ্ঞা লিখবো। অতিরিক্ত আর কোনো কথা সেখানে অ্যাড করব না। এক লাইনের মধ্যে, একটা বাক্যের মধ্যে আমি আমার জ্ঞানমূলক কথাটাকে রাখলাম। তো এখানে আমি সরকারি অর্থায়নের মূল লক্ষ্য হচ্ছে সমাজ কল্যাণ, এটুকু লিখেই শেষ, আর অতিরিক্ত কিছুই দরকার নেই। দেন ব্যবসার মূল চালিকা শক্তি কি ব্যাখ্যা করো। তাহলে এটা কিন্তু অনুধাবনমূলক, এখানে আমাকে একটু ব্যাখ্যা চাওয়া হয়েছে, ব্যবসার মূল চালিকা শক্তি কি। তো এখানে প্রথম লাইনে আমরা ব্যবসার মূল চালিকা শক্তি কি, অর্থাৎ জ্ঞানমূলক অংশ আমি যদি একটু দেখাই, তাতে আমার জ্ঞান মানে একটা পার্ট, ফার্স্ট পার্টে আমি জ্ঞানে লিখবো। তাহলে এখানে আমি স্ট্রেট ফরওয়ার্ড মূল চালিকা শক্তিটা কি আমি খালি জাস্ট বলবো, এখানে মূল চালিকা শক্তি হচ্ছে অর্থায়ন বা অর্থ। তো ব্যবসার মূল চালিকা শক্তি হলো অর্থ, অর্থাৎ ব্যবসা করার জন্য টাকা লাগবে। ফার্স্ট লাইন এটাই, আর অতিরিক্ত কিছুই দরকার নেই, যেমন ব্যবসার মূল চালিকা শক্তি হচ্ছে অর্থ। এখন আমি অনুধাবন করব, অর্থাৎ অর্থর কিছু গুরুত্ব বৈশিষ্ট্য নিয়ে কথা বলবো। তাহলে এখানে আমি একটু দেখি, বর্তমান প্রতিযোগিতামূলক বাজারে একজন ব্যবসায়ীকে সুষ্ঠুভাবে পরিকল্পনার মাধ্যমে তার অর্থের সদ্ব্যবহার করতে হয়। ব্যবসা করতে গেলে তাকে অর্থের ব্যবহারটা সুন্দর হইতে হবে। একজন ব্যবসায়ী উৎপাদন বা বিক্রয় খরচ ন্যূনতম রাখার চেষ্টা করবে। আমরা অর্থের মধ্যে বা অর্থায়নের পার্টে এটা আমরা পড়েছিলাম যে বিজনেস করতে গেলে তাকে চিন্তা করতে হবে যে যতটা খরচ কমায় ফেলানো যায়, যার ফলে ব্যবসা প্রতিষ্ঠান তার কাঙ্ক্ষিত মুনাফা অর্জন করতে পারে। আর এভাবেই যদি অর্থায়নের ক্ষেত্রে সুষ্ঠু পরিকল্পনা প্রণয়নের মাধ্যমে ব্যবসার অর্থের প্রবাহকে সুচারুভাবে নিয়ন্ত্রণ করা যায়। এটা আমরা নিজের ভাষায় আমরা নিজেদের মতন করে লিখব, বাট আমার অর্থের সাথে রিলেটেড, অর্থের গুরুত্ব, অর্থের বৈশিষ্ট্য, আমরা কিভাবে অর্থটাকে কন্ট্রোল করব, অর্থ নিয়ন্ত্রণের ক্ষেত্রে ফিনান্স কতটা গুরুত্বপূর্ণ, এই কথাগুলোই কিন্তু এখানে আসবে। যেমন এখানে সুষ্ঠু পরিকল্পনা, এই সুষ্ঠু পরিকল্পনা কিন্তু অর্থায়নের মাধ্যমে হবে। দেন হইলো এই যে আমাদের ন্যূনতম খরচ রাখার চেষ্টা করা, এই চেষ্টাটা আমরা অর্থায়ন আমাকে সাহায্য করবে, কারণ এই চেষ্টাটা হইলে কি হবে, আমার মুনাফা অর্জন হবে। তো এখানে আমরা মূলত আমাদের অর্থের কিছু গুরুত্ব বৈশিষ্ট্য, বিজনেসের সাথে কেন অর্থ গুরুত্বপূর্ণ, এই কথাগুলো আসতেছে, এবং একই সাথে আমরা ফাইন্যান্সের সাথে রিলেট করতেছি যে অর্থ সংগ্রহের ক্ষেত্রে ফাইন্যান্সিং বা অর্থায়ন কতটা গুরুত্বপূর্ণ, বা অর্থায়নের কি কি উপকারিতা আছে, এবং অর্থ পরিকল্পনাটা সুন্দর হলে ব্যবসায় কি কি সুবিধা হয়। তো এই সুবিধা এবং গুরুত্বগুলো নিয়ে আমরা 3 থেকে 4 লাইন এখানে লিখবো সেকেন্ড পার্ট। মোটামুটি আমরা এখানে 4 লাইন লিখছি, যেমন এক লাইন মানে 4 লাইন মিনস 4টা সেন্টেন্স, একটা দুইটা তিনটা চারটা, 4টা সেন্টেন্সের মধ্যে আমরা অর্থের গুরুত্ব ব্যবসা প্রতিষ্ঠানে কেন সেটাকে প্রকাশ করলাম। তো যে কোনো প্রশ্নের ক্ষেত্রে আমাকে তাই করতে হবে যে আমার স্ট্রেট ফরওয়ার্ড যে ফার্স্ট লাইনটা লিখলাম জ্ঞানমূলক, তার সাথে সাপোর্টিং করে আমি বৈশিষ্ট্য, গুরুত্ব, সুবিধাগুলো নিয়ে কথা বলব। দেন এবার আমাদের আসবে প্রয়োগের অংশ, মানে উদ্দীপক থেকে প্রথম সিদ্ধান্তটি কোন ধরনের বর্ণনা করো। সে যে প্রথম সিদ্ধান্তটা নিয়েছিল তহবিল সংগ্রহের, সেটা কোন ধরনের সিদ্ধান্ত, সেটি একটি অর্থায়ন
সিদ্ধান্ত, অর্থাৎ কোন সোর্স থেকে সে টাকা আনবে, সেটা ছিল আমাদের অর্থায়ন কার্যাবলী। যদি আমরা চিন্তা করি অর্থায়ন কার্যাবলীর মধ্যে সেটা পড়তেছে। তো এখন এটা অর্থায়ন কার্যাবলী। এখন আমরা অর্থায়ন সিদ্ধান্ত নিয়ে কিছু লিখলাম সেকেন্ড প্যারায়, যেখানে আমাদের অনুধাবন, অর্থাৎ ওই একই জিনিস অনুধাবন ক্ষয় যেভাবে লিখছি, গুরুত্ব সুবিধা নিয়ে কথা বলবো। তহবিলে অভ্যন্তরীণ বাহ্যিক উৎস নির্বাচন করে উৎসের সুবিধা অসুবিধা বিশ্লেষণের মাধ্যমে আমরা মূলধন সংগ্রহ করাকে আমরা অর্থায়ন সিদ্ধান্ত বলি। তো সঠিক সিদ্ধান্ত গ্রহণের মাধ্যমেই একটি প্রতিষ্ঠান তার ঋণের দায় ও মালিকানা সত্ত্বের মধ্যে একটি ভারসাম্য সৃষ্টি করতে পারে। তো আমার যদি সঠিক সিদ্ধান্ত গ্রহণ করতে পারি, আমরা বইয়ের আলোচনাতেও দেখছি, তা আমার ঋণের থেকে কত টাকা দায় আসলো এবং মালিক পক্ষ কত টাকা দিল, তার মধ্যে কিন্তু আমরা একটা ভারসাম্য সৃষ্টি করতে পারবো এবং আমাকে অর্থায়ন সিদ্ধান্তের মাধ্যমেই সেই ডিসিশনটা নিতে হয়। তো অর্থায়ন সিদ্ধান্তটা কি বা অর্থায়ন সিদ্ধান্তর সুবিধাগুলো নিয়ে আমি এখানে কথা বললাম। ঠিক আছে, তো আমাদের যেটা লাস্ট ক্লাসের আলোচনা ছিল অর্থায়ন সিদ্ধান্ত, তো সেইখান থেকে আমরা এখানে কথা বললাম। দেন আমাদের এখন উদ্দীপকের সাথে রিলেট করতে হবে এটাকে, যে আমরা অর্থায়ন সিদ্ধান্ত যে বললাম উপরে, আমার উদ্দীপক কেন অর্থায়ন সিদ্ধান্ত সাথে যায়। তো আমরা একটু উদ্দীপকের থেকে 2-1 লাইন লিখবো। তো মিসেস রোথশি পণ্য উৎপাদনকারী কোম্পানি আর্থিক ব্যবস্থাপক, তিনি তার কোম্পানির আর্থিক সিদ্ধান্ত গ্রহণ করেন। প্রথমে তিনি তহবিল সংগ্রহের জন্য শেয়ার বিক্রি নেন। তহবিল সংগ্রহের জন্য যে সিদ্ধান্তগুলি নেওয়া হয় সেটাই হচ্ছে অর্থায়ন সিদ্ধান্ত। তাহলে আমরা কিন্তু এই যে উদ্দীপকে যে বলছিল কথাগুলা, সেই কথাগুলো প্রথমে লিখলাম 3টা লাইন, যে আমরা যে অর্থায়ন সিদ্ধান্ত বলতেছি, আমি একটা কথা বলে দিলাম, তো এটার সাথে যে আমাকে মিল দিতে হবে, সেটার জন্য আমাকে প্রমাণ দিতে হবে যে হ্যাঁ আমি এই কথাটা বলছি। আমার বইও বলে যে তহবিল সংগ্রহের জন্য যেই সিদ্ধান্তগুলা সেটাই অর্থায়ন সিদ্ধান্ত। তো এই যে তার আমার কথাগুলো লিখলাম এবং আমি বইয়ের কথার সাথে রিলেট করলাম, যে এই যে সে তহবিল সংগ্রহের জন্য শেয়ার নিছে বা শেয়ার বিক্রি করছে, আর এই তহবিল সংগ্রহটাকে আমরা বইয়ের ভাষায় আমরা অর্থায়ন সিদ্ধান্ত বলি। তো অর্থায়ন সিদ্ধান্ত সঠিকভাবে গ্রহণের উপরই আমার প্রতিষ্ঠানের সফলতা ও ব্যর্থতা নির্ভর করে। তাই প্রথম সিদ্ধান্তটি ছিল তার অর্থায়ন সিদ্ধান্ত। তো প্রথমে আমি সাপোর্ট দেওয়ার পরে একটা লাইন বা 2টা লাইন চেষ্টা করব যে এই সিদ্ধান্তটার গুরুত্বটা লেখার জন্য, এগুলো বিজনেসের জন্য একটা সফলতা ব্যর্থতা নির্ভর করে। তো এইটা এই যে সেকেন্ড প্যারাতে যেটা লিখছি সেই কথাটাই একটু ঘুরিয়ে লেখার চেষ্টা করব এই প্যারায় এসে। এই প্যারায় এসে আমি একটু সেটাকেই ঘুরিয়ে লিখবো নিজের ভাষায় এভাবেই। তাই মিসেস রশির প্রথম সিদ্ধান্তটি ছিল অর্থায়ন সিদ্ধান্ত। তো এইভাবে যদি আমরা বর্ণনা করি, আমরা খুব বড় কিন্তু করতেছি না, তো আমার ফরম্যাটটা যদি আমার ঠিক থাকে এবং কথাগুলোর সাথে যদি আমার মিল থাকে, তাহলে কিন্তু আমি ভালো মার্কস পাবো। আর আমরা অনেক কিছু লিখে যাব কিন্তু আমার কথার সাথে মিল নাই, তাহলে হবে না। আমি অল্প কথায় আমি যদি প্রমাণ করতে পারি যে হ্যাঁ আমার যেটা উদ্দীপক সেটার সাথে আমার বইয়ের কথা মিল, এই জন্য আমি এটা বলছি, তাহলে আমার হয়ে যায়, খুব বড় কিছু লেখার দরকার হয় না। কারণ আমার এটা 3 মার্কের প্রশ্ন, অবশ্য আমি 3 প্যারা করছি, তো ফার্স্ট প্যারাটা 1 লাইন লিখছি, সেকেন্ড প্যারাটা 3 লাইন লেখার চেষ্টা করব, 3 লাইন মিন্স 3টা সেন্টেন্স লেখার চেষ্টা করব, লাস্ট প্যারাটায় 5 থেকে 6টা বাক্য লেখার চেষ্টা করব। আমরা ফরম্যাটটা তোমরা একটু চাইলে লিখে নিতে পারো, যে আমরা জ্ঞানমূলক প্রশ্নের জন্য একটা সেন্টেন্স লিখব, দেন অনুধাবনমূলক প্রশ্নে আমরা 3 থেকে 4টা সেন্টেন্স লিখব, আর আমরা যখন এই এটাতে চলে আসবো মানে গ নাম্বার প্রশ্ন, দ্যাট মিনস আমাদের প্রয়োগে যখন আমরা লিখবো, প্রয়োগেরও 3টা প্রশ্ন থাকবে। প্রথম প্রশ্নটা 1 লাইন, মানে প্রথম প্যারাটায় 1 লাইন, আমাদের জ্ঞানমূলক প্যারা 1 লাইন, দেন অনুধাবনমূলক প্যারা আমরা 3 থেকে 4 লাইন, দেন আমাদের প্রয়োগের যে প্যারাটা সেটা আমরা 5 থেকে 6 লাইন। তারপরে আমাদের শেষ প্রশ্ন ঘ নাম্বার যেটা থাকবে সেটা হলো উচ্চতর দক্ষতা। তো এখানে একটু উচ্চতর দক্ষতায় কি বলা হয়েছে একটু দেখে আসি। মিসেস রথশির কোম্পানির জন্য দ্বিতীয় সিদ্ধান্তটি গুরুত্ব বিশ্লেষণ। তো দ্বিতীয় সিদ্ধান্তটা ছিল কি, সে একটি কম্পিউটার ক্রয় করছে। তো এটা কি ধরনের সিদ্ধান্ত? কম্পিউটার ক্রয়। এটা একটা ব্যয় সিদ্ধান্ত বা বিনিয়োগ সিদ্ধান্ত, আমরা যে কোনো একটা লিখতে পারি। আমরা প্রশ্নে আমাদের ব্যয় সিদ্ধান্ত অথবা বিনিয়োগ সিদ্ধান্ত, বইয়ে দুইটাই আছে, তো আমরা যে কোনো একটা লিখলাম। তো স্ট্রেট ফরওয়ার্ড ফার্স্টে তার এই সিদ্ধান্তটি একটি বিনিয়োগ সিদ্ধান্ত, তো 1 লাইন জ্ঞানমূলক লাইন 1 লাইন। সেকেন্ড প্যারা আমাদের কি অনুধাবনমূলক লাইন, তো এখানে আমরা 3 থেকে 4 লাইন। তো আমি কি লিখছি এখানে, কোনো প্রকল্পে বিনিয়োগের জন্য কি পরিমাণের মূলধন প্রয়োজন, কার্যাবলী, প্রত্যাশিত আয় ইত্যাদি বিষয় বিবেচনা করা আর্থিক ব্যবস্থাপকগণ যে সিদ্ধান্ত নেন তাকেই আমরা বিনিয়োগ সিদ্ধান্ত বলি। তো প্রথমে বললাম বিনিয়োগ সিদ্ধান্ত
তার উদ্দীপক অনুযায়ী এটা বিনিয়োগ সিদ্ধান্তের মধ্যে পড়তেছে। তারপর বিনিয়োগ সিদ্ধান্তের সংজ্ঞা লিখলাম 1 লাইন। দেন ভবিষ্যতে পণ্য বিক্রয়ের পরিমাণ, পণ্যের মূল্য নির্ধারণ একটি দুরূহ কাজ বলে বিনিয়োগ সিদ্ধান্তটি প্রতিষ্ঠানের জন্য একটি গুরুত্বপূর্ণ কাজ। তো এখানে আমি গুরুত্ব লিখতে পারি। তোমরা চাইলে আরেকটা কিছু বৈশিষ্ট্যও লিখতে পারো। যে এখান থেকে কোনো একটা আরেকটা লাইন লিখতে পারো তোমরা বিনিয়োগ সিদ্ধান্তের পরে যেখান থেকে লিখলাম। এখন আমার থার্ড প্যারা। থার্ড প্যারার কাজ হলো সরি আমরা থার্ড প্যারা এখানে থার্ড আর ফোর্থ প্যারাটা মোটামুটি একসাথে আমরা লিখতে পারবো, এখানে কোনো সমস্যা হবে না। তো থার্ড প্যারাটায় আমরা লিখতেছি উদ্দীপকে মিসেস জোশী কোম্পানির পণ্য উৎপাদনের সহায়তার জন্য একটি কম্পিউটার ক্রয়ের সিদ্ধান্ত নেন। এটি একটি বিনিয়োগ সিদ্ধান্ত। এই সিদ্ধান্তের মাধ্যমে তিনি তার প্রত্যাশিত নগদ এখানে কিন্তু এটি একটি বিনিয়োগ সিদ্ধান্ত চলে আসলো। এটুকু কিন্তু জ্ঞানমূলকে, এটুকু আমরা কিন্তু আমাদের প্রয়োগের পর্যন্ত পেয়ে গেলাম। এখন আমরা অনুধাবন করতেছি, মানে এটাকে আরেকটু উচ্চতর দক্ষতা দিচ্ছি, অর্থাৎ এখানে আরেকটু কিছু আমার আউট নলেজ কিছু এখানে ঢুকাচ্ছি। তো এই সিদ্ধান্তের মাধ্যমে তাকে প্রত্যাশিত নগদ প্রবাহের আগমন নির্গমনের পরিকল্পনা করতে হয়। কম্পিউটার ক্রয়ের মাধ্যমে তার কর্মীরা সহজেই উৎপাদন ও বিক্রয় সংক্রান্ত হিসাব সম্পন্ন করতে পারবে। অর্থাৎ কম্পিউটার থাকলে কি কি সুবিধা পাবে, এটা কিন্তু আমাদের নিজেদের আউট নলেজ থেকে আমরা লিখতেছি। এতে করে তার কাজে কম্পিউটার থাকলে কাজ আরো গতিশীল হবে। তোমরা এখানে লিখতে পারো সঠিক কাজ হবে, অর্থাৎ নির্ভুল হবে, কাজগুলার কমে যাবে, কি বলে ভুল ত্রুটি কমে যাবে, এগুলা কাজ সুবিধা হবে। তো পূর্বানুমানের ভিত্তিতে প্রতিষ্ঠানের বিক্রিত পণ্যের পরিমাণ ও পণ্যের মূল্য নির্ধারণ করা সহজ কাজ নয়, বিধায়ী বিনিয়োগ সিদ্ধান্ত এখানে খুব গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। তো বিনিয়োগ সিদ্ধান্ত ক্ষেত্রে গুরুত্ব ভূমিকা। তো এই যে প্রতিষ্ঠানের যদি আমার আয় আর ব্যয়ের মধ্যে একটা সামঞ্জস্যতা বা আমার এইগুলোকে ঠিক করার জন্য আমাকে বিনিয়োগ সিদ্ধান্তটা গ্রহণ করতে হয়। তো এখানে কিন্তু আমরা 4টা প্যারায় লিখছি। 4টা প্যারার মধ্যে লাস্টে এসে ওটা 3টা প্যারা করা হয়েছে। তো মানে 4টা প্যারা করা যাইতো। যেমন এই যে কম্পিউটার ক্রয়ের মাধ্যমে এই পর্যন্ত যদি আমরা আরেকটা প্যারা নিয়ে আসতাম এখানে কম্পিউটারের মাধ্যমে, তো এটাকে আমরা আরেকটা প্যারা করতে পারতাম। করে আমরা 4 প্যারা এটাকে সাজাইতে পারি। অথবা 3 প্যারায়ও যদি আমরা সাজাই এই লাস্টের নাম্বার প্রশ্নটা, মানে আমরা এখানে প্রয়োগ এবং উচ্চতর দক্ষতাটাকে একসাথেও লিখতে পারি। সেক্ষেত্রে আমরা 7 থেকে 8 লাইন লিখব। তো প্রথমটা আমরা একটা বাক্য, তারপরে 3 থেকে 4টা বাক্য আমাদের অনুধাবন। আর যদি আমরা এটাকে আলাদা আলাদা প্যারা করি, যে আমাদের প্রয়োগটাকে যদি আলাদা রাখি 4 লাইন 5 লাইন, আর উচ্চতর দক্ষতাকে আলাদা রাখলেও 4 থেকে 5 লাইন। আর যদি একসাথে লিখতে চাই তাহলে 7 থেকে 8 লাইন 8 লাইন লিখবো। এবং দক্ষতা উচ্চতর দক্ষতায় আমরা একটু বাইরের থেকে আমরা আমাদের সমসাময়িক চলে যাচ্ছে যেটা, সেই ধরনের কথাগুলো আমাদের নিজেদের আশেপাশে ঘটতেছে সেই ধরনের কথা। যেমন এখানে কম্পিউটারের গুরুত্ব, কম্পিউটারের গুরুত্ব কিন্তু আমাদের ফিনান্সে নাই। তো কম্পিউটার কেন গুরুত্বপূর্ণ, কম্পিউটার থাকলে কি কি উপকার হইতো ব্যবসা প্রতিষ্ঠানে, সেই রকম 3-4টা লাইন দিয়ে কিন্তু আমরা এটাকে সাপোর্ট করছি। দেন বিনিয়োগ সিদ্ধান্তটারও আরো 2-একটা গুরুত্ব নিয়ে কথা বলছি। তো এইভাবে আমরা আমাদের সৃজনশীল প্রশ্নগুলোকে লিখবো আমাদের পরীক্ষার জন্য। তো আশা করি তোমরা এটা ভালো করে শুনবে, এই লেকচারটা 2বার করে শুনো। তোমাদের আরো কোনো কমপ্লেন যদি থাকে তো আমরা ডিসকাস করব। তো আগামী ক্লাসেও আমি আরেকটা সৃজনশীল নিয়ে তোমাদের সাথে কথা বলবো। সেখানেও আমি আরেকটা সৃজনশীলের নমুনা দেখাবো, যাতে তোমাদের কুইজ পরীক্ষার আগে সৃজনশীলগুলোর অ্যান্সারে আরেকটু তোমাদের দক্ষতা বাড়ে। তো তোমরা বাসায়ও প্র্যাকটিস করো, বিভিন্ন বোর্ডের প্রশ্নগুলো নিয়ে প্র্যাকটিস করতে পারো। কিভাবে তোমরা লিখবে প্যাটার্নটা আমি দিয়ে দিচ্ছি, দিয়ে দিছি। তো তোমরা ট্রাই করো। তো সবাই ভালো থাকো, সবাইকে অসংখ্য ধন্যবাদ।